মানবতা বা হিউম্যানিটি, হিউম্যান রাইটস, এই কথাগুলো আমার কাছে অনেক ক্ষেত্রে ওই কাজীর গরু গোয়ালে কেতাবে আছে, গোয়ালে নাই। এমন একটা যুগে আছি যে স্নায়ুযুদ্ধ 1990 সালে শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 30 বছরের মতো, আরো বেশি 35 বছর চলে গেল। ট্রাম্প সাহেব কখন কি বলে, মানে এখন একটা কথা বলছে, কিছুক্ষণ পরে কি কথা বলবে সেটা মানে অনুমান করা খুব কঠিন। চায়না ও রাশিয়া কি পশ্চারে যাবে, কোন অবস্থানে যাবে সেটাই দেখবার বিষয় হবে, কেননা এবং তাতে আণবিক অস্ত্রায়নের মাত্রায় যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো, আমাদের বিষয় হচ্ছে ঝুঁকিতে পৃথিবী, বিপন্ন মানবতা। আপনারা বুঝতে পারছেন যে বিপন্ন পৃথিবী এবং সেই বিপন্নর দিকে নিয়ে যাচ্ছে যারা দীর্ঘদিন থেকে এতদিন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনির প্যালেস্টাইনিদের উপরে অব্যাহতভাবে প্যালেস্টাইনকে একদম প্যালেস্টাইনের মানুষকে নিঃশেষ করে দিয়ে এখন চোখ দিয়েছে ইরানের দিকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কোন দিকে যাচ্ছে সেই যুদ্ধের মোড় এবং বিশ্ব কি সর্বত্রভাবে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ, পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহেদুজ্জামান, স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুজ্জামান, আপনাকে দিয়েই শুরু করি। আমরা একটু বুঝতে চেষ্টা করি, আমরা যদিও দেখছি, বিশ্বের মানুষ দেখছে, বাংলাদেশের মানুষও দেখছে এই পরিস্থিতি। খুব ছোট্ট করে জানতে চাই যে ইসরায়েলের জন্য ইরান, এই যে প্যালেস্টাইনে যুদ্ধ চলছিল, সেখানে বিপন্ন মানবতা কাঁদছিল, সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছিল, এই মুহূর্তে ইসরায়েল আবার ইরানের দিকে কেন এই দৃষ্টি দিল, কেন সেখানে আবার একদম নিঃশেষ করে দেওয়ার জন্য এই পদক্ষেপটা নিল? ফিলিস্তিনের বা প্যালেস্টাইনের তাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা কি পূরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই? ইরানের দিকে কেন আবার ঝুঁকলো তারা? আসসালামু আলাইকুম, আপনাকে মোবারকবাদ। সহ-আলোচক, ওনার মতন বিজ্ঞ মানুষের সাথে আমি বসতে পেরেছি, সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আর শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সালাম। আপনার প্রশ্ন জন্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে মানবতার ইতিহাসে, মানবতা বা হিউম্যানিটি, হিউম্যান রাইটস, এই কথাগুলো আমার কাছে অনেক ক্ষেত্রে ওই কাজীর গরু গোয়ালে কেতাবে আছে, গোয়ালে নাই। এবং ইসরায়েলের জন্যে আইন কানুন, আন্তর্জাতিক আইন, দেশি আইন, এই সবগুলো হচ্ছে যেটা ইসরায়েল মনে করে তাদের জন্যে, সে একটা পার্টিকুলার সময়ে এটা তাদের দরকার, সেটাই তাদের জন্য আইন। জি। এবং সে আইনে দেখেন, আমেরিকা বা অন্যান্য রাষ্ট্র, তাদের কিছুটা হলেও জবাবদিহিতা আছে, কিন্তু ইসরায়েলের জন্য কোনো জবাবদিহিতা নেই। ইসরায়েলকে যখনই জবাবদিহিতার আওতায় আনা হয় অথবা আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়া হয়, তখন আমেরিকা তার পাশে রক সলিড সাপোর্ট দেয়। সুতরাং ইসরায়েলের জন্যে এগুলো কোনো বিষয় না, মানবতা কোনো বিষয় না। আপনি চিন্তা করে দেখেন যে, আপনি গাজার কথা বললেন, এই মুহূর্তে গাজাতে গত কয়েকদিনের যে আপনি হিসাব করে দেখেন, মানুষ, নিরীহ মানুষজনকে মারা রেখে সেখানে নারী, শিশু, তাদের অপরাধ, তারা ত্রাণ আনতে গেছে, আর কিছুই না। তারা যুদ্ধ করতে যায় নাই, কাউকে মারতেও করতে যায় নাই, বা কোনো জঙ্গি মিছিলও করে নাই। কিন্তু ইসরায়েলের দৃষ্টিতে ওটাই তাদের কাছে, ওরা যে গাজাতে আসে, সম্ভবত এটাই তাদের বড় অপরাধ, এটা ইসরায়েলের কাছে। সুতরাং যদি এইরকম প্রস্তাবনা থাকে, সেক্ষেত্রে আপনি কোনো আইন কানুন, মানবিকতা বা অন্য কোনো সংজ্ঞায় বা বিশেষণে বিশেষায়িত করতে পারবেন না। জি, এটা হচ্ছে আপনার প্রাথমিক উত্তর। আর বাকিগুলো আপনার প্রশ্নের যেভাবে বলেন আমি সেইভাবে উত্তর দেব। জি, আমি একটু স্যারের কাছ থেকে ঘুরে আসি। শাহেদুজ্জামান, আমি একটু জানতে চাই যে আমরা ইতিমধ্যেই আসলে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো যখনই হয়,
তারা একটু চর্চা বেশিই করে। বিশ্বের যারা পরাশক্তি আছে, আমরা দেখলাম যে বিভক্ত সেই পরাশক্তির জায়গায় এই বিভক্ত, আবার একদিকে আমরা রাশিয়া দেখলাম, একদিকে যুক্তরাষ্ট্র দেখি, কিন্তু পাশাপাশি বিভক্ত হয়ে ইসরায়েলের পক্ষে বরাবর আমেরিকা দেখেছি, আবার রাশিয়া ইরানের পক্ষে আছে। কিন্তু এই দুই প্রেসিডেন্টকেও আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতেও দেখেছি। বিষয়গুলোকে একটু একটু ক্লিয়ার করবেন, বিষয়গুলো কি আসলে? ক্লিয়ার করি। দেখেন, আমরা তো এমন একটা যুগে আছি যে স্নায়ুযুদ্ধ 1990 সালে শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 30 বছরের মতো, আরো বেশি 35 বছর চলে গেল। তো এখন আমার মনে হয়, আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশ্লেষক হিসাবে মনে হয় যে স্নায়ুযুদ্ধটাই বোধহয় অনেক বেশি সেফ ছিল। ইরানের মতো, আমাদের মতো বা প্রাক্তন তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশে সেফ ছিল এজন্যে যে তখন একটা আণবিক নিবারক কাজ করত, যে যদি আমেরিকা একতরফাভাবে কোনো দেশকে ধ্বংস করতে যায়, সেই দেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন ছিল, দাঁড়িয়ে যেত। এবং দুই পরাশক্তির এমন সামর্থ্য ছিল আণবিক যে একে অপরকে নিশ্চিত ধ্বংস করতে পারত। এই নিশ্চিত ধ্বংস করা, বা যেটাকে আমরা বলি ম্যাসিভ রিট্যালিয়েশন, ডক্ট্রিন অফ ম্যাসিভ রিট্যালিয়েশন, সর্বাত্মক আঘাত এবং ধ্বংস, এটা এমনই ছিল যে এর ফলে যা ঘটত, MAD মানে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। কোনো পরাশক্তি যদি একে অপরকে আণবিক যুদ্ধে বেঁধে যায়, তাহলে দুই পরাশক্তি নিশ্চিত ধ্বংস, এমনকি বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই জন্য অনেকগুলো দেশ, যেমন ধরেন আজকের ইরান, সেই পরিস্থিতি যদি থাকতো না, আজকে কোনোদিন ইরানের আণবিক অস্ত্রায়ন বা ইরানের অস্তিত্ব, এটা আমেরিকা বা ইসরায়েল কখনো এইভাবে হুমকির মুখে একতরফাভাবে ফেলতে পারতো না। রাশিয়া, আপনার প্রশ্নের দিকে গেলে দেখা যায় যে রাশিয়ার পুতিন এই অনেক আগে থেকেই তার সাথে একটা যোগাযোগ অনেক আগেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রাম্প নিজেই বলেছে যে তিনি এইবার সেকেন্ড টাইম ইলেক্টেড হলে ইউক্রেনের যুদ্ধ কয়েকদিনেই শেষ হয়ে যাবে। সেটা এখনো ঘটেনি। ট্রাম্প আর পুতিনের মধ্যে অনেক পার্থক্য জমে গিয়েছে, কিন্তু তারপরও আমি বলবো যে এই যে এখন এই ইরানের যে অস্তিত্বের সংকট, বর্তমানে এই আগামী দিনগুলো, এই কয়টা দিন অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত ভয়াবহ, মারাত্মক। এখানে ইরানও এক মানে একটা ধ্বংসের বাস্তবতায় নিপতিত হতে পারে, যেটা এই যে কিয়েভে ঘটেছে। যদিও সে পাল্টা অনেক জোরে আঘাত করেছে ইসরায়েলকে, আবার এমনও হতে পারে যে এইখান থেকে বিশ্বযুদ্ধের পদচারণা হয়তো সত্যিকার অর্থেই ঘটতে পারে, কিংবা এমনও হতে পারে যে শেষ পর্যন্ত এই আগামী 2-3 দিনের ভিতর এই আরব দেশগুলোর ইনিশিয়েটিভে একটা যুদ্ধবিরতি বা সিজফায়ারও হতে পারে। স্যার, আমি কি একটু থামাবো আপনাকে? জি। ইরানের আমরা জানি যে এই দেশগুলো একে অপরের সাথে বিভিন্ন চুক্তি আছে, সেক্ষেত্রে কৌশলগত চুক্তি বা সামরিক চুক্তি। ইরানের সাথে মস্কোর যে চুক্তি বা যে সম্পর্ক, সেখানে কি এই যুদ্ধে ইরানের পক্ষ হয়ে মস্কোকে জড়ানোর কোনো সুযোগ আছে, বা নাকি তারা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অথবা ইসরায়েলের পক্ষ হয়ে একদম সরাসরি যুক্তরাষ্ট্র জড়িয়ে যাবে কিনা, এটা মনে করছেন কিনা? বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট না। আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এমন বলতে পারতাম যে সরাসরি চুক্তি আছে, যেমন তো স্নায়ুযুদ্ধের সময় ছিল, তখন কিন্তু ওই যে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি ছিল। এখন রাশিয়া কিন্তু এই ধরনের সরাসরি কোনো চুক্তি গত 30 বছরে সেই পথ থেকে দূরে সরে গিয়েছে। আমরা যেটা বলি, এটা সাধারণত বলা হয় যে ন্যাটো ছাড়া অন্যান্য প্রত্যেকটা বড় বিশ্বশক্তির সম্পর্কগুলো, এটাকে বলা হয় আমাদের ভাষায় যে অ্যাডহক কোলিশন, অর্থাৎ সাময়িক মিত্রতা, এবং বিশেষ করে সংকটের চরিত্রের উপর নির্ভর করে। একটা বিশেষ সময়ে একটা দেশের সাথে রাশিয়া একটা নিরাপত্তার সম্পর্ক করবে, কিন্তু আজ পর্যন্ত গত 20-30 বছরে এমনকি এই পুতিন এরাতে আমরা এখনো দেখিনি যে রাশিয়া সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়বে কোনো দেশের পক্ষে, সেরকম ঘটেনি। ইউক্রেনের বেলায় রাশিয়া তার নিজের নিরাপত্তার স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু পার্শ্ববর্তী কোনো দেশ, এখন ধরেন ইরানের সাথে তার যেরকম সম্পর্ক ডেভেলপ করেছিল, ইরান যেভাবে তাকে এই ইউক্রেন যুদ্ধে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এই যে ড্রোন প্রোভাইড করেছে, শত শত হাজার হাজার অস্ত্র
প্রোভাইড করেছে, শাহেদ ড্রোনস। সেই প্রেক্ষাপটে আমার খুব আশা ছিল ব্যক্তিগতভাবে যে রাশিয়া রেসিপ্রোকেট করবে, রাশিয়া যুদ্ধজাহাজ পাঠাবে ভূমধ্য সাগরে। রাশিয়া তার হাইপারসনিক মিসাইল, যেটা ইউক্রেনে মারাত্মক ক্ষতি করেছে, আমার আশা ছিল যে রাশিয়া শত শত হাইপারসনিক মিসাইল বিনা প্রশ্নে ইরানকে সাপ্লাই দেবে, এবং এটাও সম্ভব হবে যে রাশিয়া পেমেন্টসের জন্য অপেক্ষা করবে না, কেননা ইরানের যে বিরাট সামর্থ্য রয়েছে পেমেন্ট করার, সেখানে রাশিয়ার চিন্তা করার কোনো কারণও ছিল না। আনফর্চুনেটলি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি না যে রাশিয়া সরাসরি তেমন কমিটমেন্ট করেছে, বারবার বলছে যে সে ইরানের পক্ষে, কিন্তু যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরাসরি রাশিয়ান নেভি মেডিটেরেনিয়ান ভূমধ্যসাগরে থাকা। আপনি জানেন যে এই যে কিছুদিন আগে আসাদের পরাজয়ের পরে রাশিয়ার যে একটা নিশ্চিত ঘাঁটি ছিল সিরিয়াতে মেডিটেরেনিয়ান কোস্টে, সেটা রাশিয়া হারিয়েছে, এবং সেখানে এখন রাশিয়া সেইখানের এই মেডিটেরেনিয়ান কোস্টে, সিরিয়ান কোস্টে সেই ঘাঁটি পুনর্জীবিত করার মতো কোনো বাস্তব পদক্ষেপও নেয়নি। ইউক্রেনের কারণে তার হাত এমনভাবে বাঁধা, সেটাই খুবই দুঃখজনক। যে আমি এখনও চিন্তা করি যে আগামী কয়েকদিনে হয়তো আমি মানে এমন যদি ঘটতো যে রাশিয়ান ফ্লিট কয়েকটা অত্যন্ত শক্তিশালী নৌবাহিনী জাহাজ এই আমেরিকান জাহাজের সামনে এসে দাঁড়িয়েছে, এমনকি কথা দিচ্ছে যে ইরানে যদি আমেরিকা কোনো হামলা করে, কোনোভাবে তার ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ডিস্ট্রয় করে, তাহলে রাশিয়া পাল্টা আঘাত করবে। এইরকম একটা যদি পজিশন রাশিয়া নেয়, তাহলে পৃথিবীর অনেক দেশ রাশিয়ার প্রতি আস্থা ও শ্রদ্ধার চোখে দেখবে। ধন্যবাদ স্যার। আমি একটু আশরাফুজ্জামান আপনার কাছে ফিরি। একটি হচ্ছে যে আমরা স্যারের অনেকগুলো কথা শুনলাম, তাহলে এই যে পাশে থাকা, আশ্বাস দেয়া, এটি অনেকে বলে থাকেন যে তাহলে এটি কি কেবলমাত্র বাণিজ্যিক সম্পর্ক রক্ষা, অস্ত্র বিক্রি করব কিংবা ফায়দা নেয়া বড় বড় দেশগুলো অন্যদের সাথে, বা উস্কে দেয়া, অনেকে মনে করেন যে এই যুদ্ধের মাধ্যমে অনেকে অস্ত্র বিক্রি করে, বিষয়গুলো কি এরকম? আর সাথে একটু ছোট্ট করে একই সাথে প্রশ্নটা করে দেই, সেটি হচ্ছে আমরা দেখলাম যে এটি যদিও একদম অবাক করার মতো একটা ব্যাপার, পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্প ডেকে পাঠিয়েছেন বা মিটিংয়ে গিয়েছেন ইতিমধ্যে, সেটি আমরা জানি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দুটি বিষয় আমরা একটু ক্লিয়ার করতে চাই। পাকিস্তানি সেনাপ্রধানকে ডেকেছেন, এটা একান্ত তার সাথে কিছু কথা হবে, কিন্তু এর আগেও এরকম একটা সিচুয়েশন হয়েছিল। জেনারেল কায়ানি যখন সেনাপ্রধান ছিলেন, ওনাকেও ডাকা হয়েছিল পেন্টাগনে, এবং উনি পেন্টাগনে একটা পেপার প্রেজেন্ট করেছিলেন। সেটাতে ওই আপনার আফগানিস্তানে যদি আমেরিকান ফোর্স লঙ্গার স্টে করে, তাহলে তার সমস্যাগুলো এবং আগামীতে কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো নিয়ে উনি জোর একটা ব্রিফিং দিয়েছিলেন। এবার একটা উনি ডেকেছেন, এবং সেখানে বলা হচ্ছে যে ওনারা দুইজন ছাড়া আর কেউ থাকছে না। এদিকে আবার আপনি যদি খেয়াল করে দেখেন মিডিয়া, তাহলে পাকিস্তান থেকে কিন্তু বলা হচ্ছে যে ইরানের পাশে পাকিস্তান আছে। এখন একমাত্র মুসলিম দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে, আপনি তাদেরকে পছন্দ করেন না করেন, বাস্তবতা হচ্ছে এটা। তো এখন ওনার ডেকে নেওয়াটা একটু 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 কী ধরনের অর্থ বেয়ার করে আমি ঠিক বুঝতে পারছি না। তবে ইতিমধ্যে ইরানের পাশে আপনার দাঁড়াইছে, মানে রাশিয়া শক্ত স্টেটমেন্ট দিয়েছে, চীনও শক্ত স্টেটমেন্ট দিয়েছে, এবং রাশিয়ার যে উপপররাষ্ট্রমন্ত্রী উনি বলছেন উনি মধ্যস্থতা করতে রাজি। তবে এখানে একটা জিনিস আমি অনুরোধ করব বিবেচনা করার জন্য, দর্শক শ্রোতা মণ্ডলীকেও বিবেচনা করার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে ট্রাম্প সাহেব কখন কি বলে, মানে এখন একটা কথা বলছে, কিছুক্ষণ পরে কি কথা বলবে সেটা মানে অনুমান করা খুব কঠিন, এবং একটু এলোমেলো কিছুটা কথাই আছে। যেমন ওনার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড উনি বলেছেন যে ইরানের সহসাই পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা নেই। আবার নেতানিয়াহু তো গত 20 বছর ধরে মোটামুটি বলেই আসছে যে এই যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে গেছে। আরেকটা দেখেন, এই যে
বিশ্বাসযোগ্যতাটা একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কে। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাব। 1960-এর দশকে যখন কিউবায় মিসাইল ক্রাইসিস হলো, তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে, তখন আমেরিকা থেকে যে ব্রিফিং করা হয়েছিল সিকিউরিটি কাউন্সিলে, তো তখন বলছেন যে আপনি বলছেন এটা যথেষ্ট, আমার কোনো প্রমাণ দেখার দরকার নাই। কিন্তু সেই প্রমাণটা যখন ইরাক আক্রমণ করার আগে এই আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিলেন, তখন কিন্তু তারা বলল যে এটা দুঃখজনক, আপনাদেরকে এটা বিশ্বাস করতে হচ্ছে। এখন হচ্ছে বিশ্বাসযোগ্যতার বিরাট ব্যাপার আন্তর্জাতিক সম্পর্কে। এটা গেল। আরেকটা জিনিস আমি আর কয়েকটা ছোট্ট তথ্য দিই, তাহলে আপনার জন্য বাকি আলোচনা করতে একটু সুবিধা হবে বলে আমি মনে করি। একটা হচ্ছে ইরান বলছে যে তাদের নিউক্লিয়ার যে সমস্ত ফ্যাসিলিটিস আছে সেগুলো বড় ধরনের কোনো ক্ষতি না, এগুলো ভালো আছে। এটা হচ্ছে তাদের তরফ থেকে গতকালই, মানে আজকেই এটা বলা হয়েছে। আচ্ছা, এটা গেল আরেকটা জিনিস। আয়াতুল্লাহ খোমেনি বলেছেন যে আমি চলে গেলেও যুদ্ধ চলতে থাকবে, ইরানি জাতি কোনো আত্মসমর্পণ করবে না। ওনার কথাটা এরকম যে ওয়ার উইল বি মেট উইথ ওয়ার, bombing with bombing, and strike with strike. Iran will not submit to any demand or dictationে যাবে না। সুতরাং ইরানের একটা কঠিন অবস্থান আমরা বুঝতে পারছি। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, ইসরায়েল তো আগে আক্রমণ করছে। আমি কি একটু এখানে যাই? অনেক সময় বলা হয়, যদিও প্রবাদটা আমাদের, যে যত গর্জে তত বর্ষে না। এখন এই যে ইরানের জায়গায় বাংলাদেশের আমাদের ধর্মীয়ভাবে হোক অথবা অমানবিকতার জায়গায় ইসরায়েল যে জায়গা দেখিয়েছে সেজন্য হোক, এই ইরানের আক্রমণের জায়গায় ইরানের মানুষের প্রতি সিম্পাথাইজড বাংলাদেশের মানুষ তারা কামনা করে যেন ইরানে কোনো ক্ষতি না হয়। তো সেই জায়গা থেকে ইরান যে হুঙ্কার দিচ্ছে, এই সক্ষমতা তাদের আসলেই আছে কি? আপনি যদি, আমার মনে হয় যে তাদের সক্ষমতাটা এখন আমরা পুরোপুরি দেখতে পাইনি। আপনি ভাই ওই হাইপারসনিক মিসাইলের কথা বলেন, ইরান নিজে হাইপারসনিক মিসাইল তৈরি করছে। জি হ্যাঁ, টেকনোলজিও সহায়তা নিয়েছে হয়তো। তো ইরান যেটা করছে, ইরান এইভাবে ইসরায়েলের প্রতি উত্তর দেবে সেটা কিন্তু তাদের বিবেচনায় ছিল না। এবং এখন আপনি তেল আবিব থেকে লোকজন পালাচ্ছে এবং ইসরায়েল থেকে লোকজন পালানো বন্ধ করার জন্য তারা এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে, ওর সিকিউরিটি রিজন আছে। তারা নদীপথে চলে যাচ্ছে এবং যেটাতে ইসরায়েলের পেন্টাগন বলা হয় সেই জায়গায় আক্রমণ করছে, মোসাদ হেডকোয়ার্টারে আক্রমণ করছে। এবং ওই রাফায়েল ফ্যাক্টরি, যেটাতে এই যে হাই এন্ড ইকুইপমেন্ট ফর ইসরায়েলি মিলিটারি বানানো হয়, সেটাও আক্রান্ত হয়েছে। সো এইগুলো কিন্তু খুব ছোট অর্জন না। এবং এই ইরানি মিসাইলকে কতগুলো লেয়ার অফ ডিফেন্স পার হতে হয়। অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার, আপনার কাছে আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে যুদ্ধ বলি কিংবা এই উত্তেজনা বলি, সেখানটায় এসে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইরানের শীর্ষ অনেক কমান্ডার বিভিন্ন বাহিনীর তারা নিহত হয়েছেন কিংবা শাহাদাত বরণ করেছেন। সেইখানটায় এসে ইরান কতটা দুর্বল হলো কিংবা ইসরায়েল কতটা এগিয়ে গেল? ইতিমধ্যেই ইসরায়েলের এক মন্ত্রী বলেছেন যে তাদের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, সুতরাং তারা বিজয় এটাকে মনে করছে। কিভাবে দেখছেন আপনি বা কি বলবেন? অ্যাকচুয়ালি ওই যে ইরানের নেতৃত্বস্থানীয় জেনারেলস এবং নেতৃত্বস্থানীয় নিউক্লিয়ার সায়েন্টিস্টদের যে হত্যা করা হয়, এটা চরম কাপুরুষোচিত আচরণ ছিল। কেননা আমেরিকা যে আলোচনা হচ্ছিল নিউক্লিয়ার ট্রিটির ব্যাপারে, তখন কিন্তু আমেরিকা আশ্বাস দিয়েছে যে তোমাদের উপরে কোনো আক্রমণ হবে না, কোনো ভয়ের কারণ নাই। এই জন্য ইরান সেই আস্থার উপরে বিশ্বাস রাখার কারণে এটা একেবারেই আশ্চর্যজনক প্রক্রিয়া। একদিনেই ওরা এই শক থেকে রিকভার করতে বাধ্য হয়েছে, কেননা তাদের চিন্তা করার কোনো সময় ছিল না। এখন যেই বিষয়টা আমি না বলেই পারছি না, এটার সাথে সংশ্লিষ্ট, এখন ইরানকে চিন্তা করতে হবে যে এই যে গভীর প্রায় 500 মিটার নিচেও পর্যন্ত, অকল্পনীয় চিন্তা করা যায় কত নিচে,
তাদের যে এই যে গবেষণাগারগুলো রয়েছে যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে, সেইখানে পৌঁছাবার ব্যাপারে ইসরায়েল বারবার ওইসব জায়গার কাছাকাছি সারফেসে আক্রমণ করেছে। কিন্তু ইসরায়েলের হাতে সেই প্রযুক্তি নেই যে এত গভীরে কোনো বোমা, এটাকে আমরা বলি বাংকার বাস্টার্স বা ডিপ বাস্টিং বম্বস, এগুলো একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এগুলো প্রায় 20 ফিট লম্বা এবং 30 টন এর ওজন, 30 টন তার সামর্থ্য, এইসব যে একেবারে ভিতরে ঢুকে যাবে। এখন এটাই হচ্ছে মেজর প্রশ্ন যে ট্রাম্প কি এখন সেই বাংকার বাস্টার্সগুলো কি ব্যবহার করার প্রক্রিয়া শুরু করবে কি না। যদি শুরু করে তাহলে এটা কিন্তু একটা বিস্তৃতিকরণের দিকে নিয়ে যাবে। কাতার বারবার ওয়ার্নিং দিয়েছে যে এই যুদ্ধে যদি আমেরিকা জড়ায় যায় বা যদি ইরানের গভীর মাটির নিচে ফ্যাসিলিটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই যে অসাধারণ সামর্থ্যের বম্ব ব্যবহার করে, তাহলে আঞ্চলিক বিস্তৃতিকরণ রোধ করা সম্ভব হবে না। এবং কাতারের ওয়ার্নিংকে সাধারণত সিরিয়াসলি নেওয়া হয়। আমরা এখন জানি না, ইসরায়েল প্রচণ্ড চাপ দিচ্ছে, ট্রাম্পকে এটা চিন্তা করতে হবে। আমার সন্দেহ হয় যে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের এই গভীর এই গবেষণাগারগুলোয় আঘাত করার প্রক্রিয়া শুরু করবে। এবং যদি তাই করে তখন কিন্তু চায়না ও রাশিয়া কি পশ্চারে যাবে, কোন অবস্থানে যাবে, সেটাই দেখবার বিষয় হবে। কেননা এবং তাতে আণবিক অস্ত্রায়নের মাত্রায় যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। আমার যেটা আরেকটা সম্ভাবনা ছিল, যেটা আমার মনে হয় মেজর জামান বলেছেন, সেটাই আমি অ্যাড করি, যে ফিল্ড মার্শাল তাকে আমন্ত্রণ করেছে ট্রাম্প আজকে লাঞ্চে, এবং সেখানে কেন তাকে আটকে রাখা হচ্ছে। আমার সন্দেহ হয় যে পাকিস্তানে এই ভদ্রলোক, এই জেনারেল হয়তো অনেক বেশি ইন্টারেস্টেড হতো ইরানকে সরাসরি এই মানে এমন প্রযুক্তি সমর্থন দিতে। আণবিক অস্ত্র বলবো না, তবে পাকিস্তান কিন্তু ইরানের যে টোটাল কোল্যাপস করেছিল তার ইলেকট্রনিক প্রোটেকশন সিস্টেম, সেটা কিন্তু পাকিস্তানিরাই রিপেয়ার করে দিয়েছে, তারা দাবি করেছে। এখন পাকিস্তান কি জড়াবে কি জড়াবে না, এই ফিল্ড মার্শালকে আমেরিকাতে যে ট্রাম্প আমন্ত্রণ করে, আমার মনে হয় এটা একদম ডেলিভারেট একটা পলিসি, যাতে পাকিস্তান কোনোভাবেই ইনভলভ না হয়ে যায়। পাকিস্তানের পার্লামেন্টে প্রচণ্ড চাপ সরাসরি জড়িয়ে যেতে, কিন্তু পাকিস্তান বর্ডার বন্ধ করে দিয়েছে এবং ইরানকে বলেছে যে সরাসরি যে সাহায্য করবে পাকিস্তান, এই কথা সত্যি নয়। এখন এটা একটা পলিটিক্যাল কূটনৈতিক অবস্থান হতে পারে, কিন্তু আমেরিকা যদি সত্যি সত্যি ইরানের তেহরানকে ধ্বংস করার পদক্ষেপের দিকে আগায়, তাহলে আমার মনে হয় একটা চূড়ান্ত সরাসরি রাশিয়া ও চীনের, এমনকি পাকিস্তানেরও উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না। তার মানে একদম সার্বিকভাবে সর্বাত্মক যুদ্ধের দিকে পৃথিবী আগাচ্ছে। মেজর আশরাফুজ্জামান, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম যে ইরানের শীর্ষ যে সামরবিদ কিংবা বিজ্ঞানীদের শাহাদাত বরণ করেছে, সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে ঘরের শত্রু বিভীষণ এটি বলে থাকে যে ঘরের মধ্যে থেকে অনেকে ইসরায়েলের হয়ে কাজ করেছে এবং ধরাও পড়েছে মোসাদের অনেক গোয়েন্দা, এবং সে বিষয়টি কিভাবে দেখছেন, বিশ্লেষণ করছেন, এটি একটু জানতে চাই। আচ্ছা, গোয়েন্দা বৃত্তি, গোয়েন্দা কার্যক্রম হচ্ছে অনেক পুরনো পেশা এবং এটা মানব সভ্যতার প্রথম থেকে হয়ে আসছে, সুতরাং এটা নতুন কিছু নয়। এখন কোন মাত্রায় হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যেমন এটার কথা বলছেন, আর ইসরায়েলের সমস্ত মানে নিউক্লিয়ার ডকুমেন্ট ইরানের হাতে চলে আসছে, এটা তো এক ধরনের আপনার গুপ্তচর বৃত্তি, এটা তো করেছে। সুতরাং এটা কম কাজ না, কম সহজ কাজ না। ইরানের ভিতরে অনেক জাতিগোষ্ঠী আছে, কারণ ইসরায়েলে তো এরকম নাই, তারপরেও তারা এগুলো করে নিয়ে আসছে। আর যে আক্রমণের কথাটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আক্রমণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাইবার অ্যাটাক। এবং ইরান সাইবার অ্যাটাকে যথেষ্ট দক্ষ, এবং সেটা ইতিমধ্যে তারা যথেষ্ট ক্ষতি সাধন করেছে বলে
আমরা মনে করেন। মনে হচ্ছে রাইট। জি, জি। সুতরাং এটাকে তো সেজন্য আমি বলছি কি এই আপনি কিন্তু মোসাদের সেই যে যারা ধরা পড়েছে আপনি দেখেছেন যে তাদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিক। জি 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 সেটি একটু এটা কি বলবো ইরানের সাথে, কারণ ভারত হচ্ছে ইরানের জ্বালানি তেলের একটা বড় ক্রেতা এবং তারা চাবাহার পোর্ট যৌথভাবে উন্নয়ন করে মধ্য এশিয়ার সাথে কানেক্ট করতে চাচ্ছিল। তো এখন পরবর্তীতে চীন আসার পরে এই জায়গায় একটু মানে সেট পড়েছে। তারপরেও ইরানে অনেক ভারতীয় কাজ করে। তো এদের অনেকেই মানে আপনার এই যে গোয়েন্দাগিরিতে ইসরায়েলের সাথে যুক্ত ছিল, মোসাদের সাথে, এবং তারা অনেকে ধরা পড়েছে। সুতরাং এটা এখন আমাদের দেশে কতজন এই এরকম ভারতীয় কাজ করে এবং কয়জন গোয়েন্দাবৃত্তিতে জড়িত সেটা কিন্তু আমরা জানি না। আমি যদি এখানটা একটু সতর্ক হওয়ার দরকার আছে। আমি যদি প্রসঙ্গটা এসেছে পরে আলোচনা করতে চেয়েছিলাম, তারপর আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বিভিন্ন বাহিনী ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করেছে এর আগে ট্র্যাকিং করার জন্য গত সরকারের সময় আমরা শুনেছিলাম। তো সেই প্রযুক্তি অনেকেই বলে থাকেন যে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে প্রযুক্তির মাধ্যমে। তা আমরা কি সেই ঝুঁকির বাইরে? এটা ওই যে আপনি যেটা বলেন যে প্রযুক্তি কেনা হচ্ছে, এটা আপনার ওই ট্র্যাকিং ঠিক এটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। জি, এখন হচ্ছে কি যে একটা আমাদের দুর্ভাগ্য যে আমরা রেজিম সেন্ট্রিক আমাদের অ্যাপ্রোচ, আমাদের দেশীয় স্বার্থ, দেশীয় অগ্রগতি একটা রেজিম ভিত্তিক সেটা অনেক ডাইরেকশন পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু এটা বাস্তবতা। তো ওটা আছে। এখন আমার এটা ওই জাতীয় নাই। ইসরায়েল যে প্রযুক্তিতে কাজ করছে, যেমন ধরেন এই লেবাননে হিজবুল্লার ওই যে পেজার বিস্ফোরণ হলো, অনেক লোক মারা গেল। তো ওই রকমই এটা লোকেট করছে এবং তাদের স্থানীয় এজেন্ট জোগাড় করে সেইভাবে কাজ করেছে। তো এখন আমি খুব মানে যাদের বিশ্বাস করা যায় এই ধরনের কমেন্টেটরদের যে মূল্যায়ন, সেটা হচ্ছে এটা হয়েছে। জি, তার আগে বলে রাখি ভাই, ইরান কিন্তু এই তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তো অনেকেই মারা গেছে, মেরে ফেলছে। জি, এবং সেই আপনার 79-এর ইসলামিক রেভলিউশনের পর থেকে ওদের লিডারশিপ এরকম বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা মারা গেছে। কিন্তু এই জায়গায় কিন্তু তাদের কোনো গ্যাপ হয় নাই। আর এমনি মিলিটারি লিডারশিপের একটা প্যাটার্ন আছে। মনে করেন আপনি অধিনায়ক, আপনি যদি কোনো কারণে যুদ্ধ চালাতে অক্ষম হন, আপনি অসুস্থ হন বা আপনি আহত হয়েছেন বা নিহত হয়েছেন, আপনার পোস্টটা আপনার যিনি সেকেন্ড ম্যান আছেন উনি টেক ওভার। জি, সেকেন্ড ম্যান যদি ক্যাজুয়ালিটি হয়, থার্ড ম্যান উইল টেক ওভার। জি, সুতরাং ওখানে কোনো আপনার গ্যাপ থাকে না। আমরা ইতিমধ্যে এই যুদ্ধ শুরু কিংবা যুদ্ধের শুরুর পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধটা চলছে এর লাগাম টেনে কে ধরবে? জাতিসংঘ, ওয়াইসি কিংবা আরব বিশ্ব, তাদের ভূমিকাটা কি? সম্ভাবনা, যুদ্ধ থামার সম্ভাবনার জায়গাটা কতটুকু দেখছেন? এটা সবচেয়ে বেশি নির্ভর করছে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। প্রথমত কেননা সেই ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই পাগল প্রেসিডেন্ট যদি বলে যে ইরানের সমস্ত আণবিক অস্ত্রের সামর্থ্য ধ্বংস করে ফেলবে, তাইলে আণবিক যুদ্ধের দিকে যেতে পারে। লাগাম টেনে ধরার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রে চিন্তা করতে হবে যে অর্থনৈতিক মন্দা পৃথিবীতে ছড়ায় যাবে খুব শিগগিরই। এই যে স্ট্রেটস অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তেলের দাম যদি বাড়ে, তাহলে হিড় করে আমেরিকায় সব কিছুর দাম বেড়ে যাবে। ট্রাম্প ব্যবসায়ী, সে অর্থনীতির দিকটা চিন্তা তাকে করতেই হবে। সেকেন্ডলি থামাতে হলে এরপরে আমার মনে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাশিয়া আর চীনের। রাশিয়া আর চীন যদি সোজা স্নায়ুযুদ্ধের মতো কালকেই সরাসরি ওপেনলি অবস্থান নেয় যে যদি ইরানের উপর কোনো রকমের তার ধ্বংস করা হয়, তাহলে আমরা পাল্টা আঘাত করব, স্যার এইটুকু কথা বললেই যুদ্ধ থেমে যাবে। ইরানের কাছে তো ইতিহাসের আলোকে আপনি বলছিলেন যে ইসরায়েলের দায়বদ্ধ থাকার বা জিউসদের একটা বিষয় আছে বলছিলেন স্যার। এক্স্যাক্টলি 3000 বছর আগে প্রায় দেখেন ইহুদি ধর্ম এমন পর্যায়ে ছিল যে ওই অঞ্চল থেকে ইহুদিরা বিতাড়িত হচ্ছিল। আমরা মুসা আলাইহিস ইসলামের নাম জানি, তিনি বের করে নিয়ে যাচ্ছিলেন। ইসরায়েল কোথাও ইহুদি ধর্ম জায়গা পাচ্ছিল না। তখন এই যে ইরানের সর্বশ্রেষ্ঠ সম্রাট সাইরাস দ্য গ্রেট, সাইরাস বলা, সেই সাইরাস
তখন এই ইহুদিদেরকে, পলায়নরত ইহুদিকে ধ্বংস, মেরে কুচি কুচি করে ফেলতো, তখন এই বেবিলন শহরে সাইরাস তাদের আশ্রয় দিয়েছে। এই যে এটা ইতিহাসের একটা কত বড় সত্য যে এই পারস্য সভ্যতা ইহুদি ধর্মকে বাঁচিয়েছে। এবং তাদের উপরই সাইরাসের মৃত্যুর পরেও সাইরাসের সাকসেসররা 400 বছর ইহুদি ধর্ম লালন করার সুযোগ, এই কারণেই কিন্তু এই ধর্মটা স্থায়িত্ব পেয়েছে, এটা ধ্বংস হয়ে যেত। জি স্যার, যদি সুযোগ থাকে আমি ফিরবো। আমি আশরাফুজ্জামান আপনার কাছে একটু ফিরি, খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা প্রশ্নের উত্তর চাই। সেটি হচ্ছে এই যে আমেরিকার একসাথে ইসরায়েলের সাথে বিভিন্ন সময় থাকে, ফিলিস্তিনের উপর অ্যাটাকের সময় ইসরায়েলের সাথে তারা সাপোর্ট দিল, এখন আমেরিকা এখন ইরানের সাথে যখন যুদ্ধ হচ্ছে ইসরায়েলের তখনও তারা নিরঙ্কুশভাবে সাপোর্ট দিচ্ছে। ইরানের জনগণ এটাকে কিভাবে দেখছে? এটা তো মানে ইরানের জনগণ না, সরি, যুক্তরাষ্ট্রের জনগণ কিভাবে দেখছে? যুক্তরাষ্ট্রেরও তো এটি একটু হুমকি। আপনাকে ধন্যবাদ। মানে সময় যেহেতু কম, মানে যেটা এই সাম্প্রতিক যে জনমত জরিপ আমেরিকার, তাতে যুদ্ধের বিপক্ষে, যুদ্ধকে না বলছে হচ্ছে ডেমোক্রেট সমর্থকদের 65%, আর ইন্ডিপেন্ডেন্ট তারা হচ্ছে 61%, আর রিপাবলিকানদের 53%। তারা বলছে যে যুদ্ধে জড়ানো ঠিক হবে না। সো এটা একটা ক্লিয়ার মেসেজ টু দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। আবার এদিকে একজন সেনেটর বার্নি স্যান্ডার্স, উনি একটা বিলও তুলেছেন এবং আরেকজনও বোধহয় তুলেছেন। সুতরাং ওদের স্ট্রেট হয়ে যাওয়াটা খুব সহজ বলে আমার কাছে মনে হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা ইসরায়েলের, আমরা যখন প্যালেস্টাইনের উপর অ্যাটাক হয়েছিল তখন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু মাঠে নেমেছিল। এক্ষেত্রে কি মাঠে নামার সম্ভাবনা আছে? এটা মাঠে নামাটা এখনো বলা যাচ্ছে না, কারণ এখন একটু সিচুয়েশনটা অন্যরকম হচ্ছে। একটা ভোটের মৌসুম ছিল, তখন নামার যে সুযোগটা ছিল সেটা কিন্তু কিছুটা কম। আর বর্তমানে ট্রাম্প প্রশাসন এইটাকে আবার ওই ন্যাশনালিটি, সিটিজেনশিপ এগুলোর সাথে অনেকটা রিলেট করার ফলে একটু কঠিন হয়ে যাচ্ছে। আর ইসরায়েলে এই যে এতদিন যুদ্ধ মোটামুটি চলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থা বা সামরিক অবস্থায় তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তো সবকিছু মিলে আসলে এখন যুদ্ধের যে পরিস্থিতি, নিয়ন্ত্রণ, আমি আপনাকে সময় খুব কম সেজন্য বলছি, নিয়ন্ত্রণ নেয়নি। যেটা হচ্ছে ইরান যে পরিমাণ পাল্টা প্রতিঘাত করেছে সেটা ইসরায়েল হয়তো চিন্তাও করে নাই। এবং ইরানে আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, উনি দুইটা কথা বলেছেন, বলে যে আমার জীবন নিয়ে চিন্তা করবে না, তোমরা যারা আছো তোমরা যথেষ্ট চালাই নেওয়ার জন্য। এটা কিন্তু বিরাট সিগন্যাল। আচ্ছা, আরেকটা হচ্ছে ওনারা বলছেন যে ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করো আমরা সেই অস্ত্র ব্যবহার করব। তো এখন আবার এই জায়গায় একটা কার্টুন দেখলাম, সরি, খুব ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে, একটা আপনার পারমাণবিক বোমার একটা চিত্র দিয়ে একজন আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করেছে ইরান। জি, তো না, ইরান করছে তো। ইরান তাদের নিজস্ব আকাশসীমায় তাদের মাত্র 8 ঘন্টার সময় লেগেছিল তাদের পূর্ণোদ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা আগের পর্যায়ে ফেরত নিয়ে যেতে। এবং আপনাকে এই জায়গায় বলে রাখি যে সোভিয়েত মানে রাশিয়া তাদের স্ট্র্যাটেজিক বোম্বার আক্রান্ত হওয়ার পরে 8 দিন পরে তারা রিয়াকশন টাইম নিয়ে তারা রিয়াক্ট করেছে। তো একটু যে কোনো জিনিসের একটু ইয়ে করা ভালো। আমরা অতি অল্পতে কি ধরনের প্রতিক্রিয়া হবে সেটা চিন্তা করছি না করাই ভালো। এবং ইরান আমার কাছে মনে হচ্ছে তাদের যে জনবল আছে, সভ্যতার শক্তি এবং দেশের আয়তন, ইরানের আয়তন হচ্ছে ভাই ফ্রান্স এবং জার্মানির দুটো একসাথে করলে হয় যে পরিমাণ, সেই পরিমাণ। আচ্ছা, আরেকটা হচ্ছে, আর ইসরায়েলের হচ্ছে 22,000 স্কোয়ার কিলোমিটার, সামান্য একটু বেশি। আরেকটা জিনিস মনে রাখার দরকার, এই ইসরায়েল এই আমেরিকান অস্ত্র ব্যবহার করে গাজার, যার মাত্র আয়তন 3040 বর্গ কিলোমিটার, সেটা এখনো ওটা ক্লিয়ার করতে পারে না। কাজেই এত কেকওয়াক না। একটাই যেটা শঙ্কার কারণ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, আমেরিকার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ইতিহাস আছে এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে, সেটা যদি ব্যবহার করে তাহলে হিসাবটা হচ্ছে পুরো পাল্টে যাবে এবং তখন আপনার আন্তর্জাতিক সমীকরণও বদলে যাবে। জি, অনেক ধন্যবাদ। আমি একদমই 1 মিনিট একটু সময় দেই শাহিদুজ্জামান স্যার, আপনার কাছে সংঘাতের খারাপ পরিস্থিতি এটি যদি চলমান থাকে তাহলে কি ধরনের খারাপ পরিস্থিতি হতে পারে, একদম যদি 1 মিনিট একটু বলেন।
খারাপ পরিস্থিতি হতে পারে যদি ইসরায়েলের গভীরে মাটির নিচে ওই মার্কিনীরা আঘাত করে, তখনই কিন্তু ইসরায়েলে আগুন জ্বলে ইরানে আগুন জ্বলে উঠবে, এবং তখন ইরানের হাতে যে কোনো উপায়ে হোক যদি একটা পারমাণবিক অস্ত্র তার হাতে জুটে যায়, তখন সে বাধ্য হবে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেয়। জুটে যায় বলছেন কেন? ওরা মানে অন্য কোথাও কেউ কি তাদেরকে দিবে না? তারা ইতিমধ্যেই সেই সক্ষমতা অর্জন করেছে মনে করেন? দুটাই। আমার কেন মনে হয় পাকিস্তান পার্লামেন্টে প্রচন্ড চাপ রয়েছে। পাকিস্তান থেকে যদি কোনোভাবে একটা আণবিক অস্ত্র চলে আসে বা তারা ব্যবহার করে, পাকিস্তানিরা এখন সরাসরি অংশগ্রহণ করছে। বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয় যে তারা কি সেই সক্ষমতা অর্জন করেছে? আমার কাছে এইটার ব্যাপারে যথেষ্ট রহস্য রয়ে গেছে। এবং আপনি দেখেন যে চীনের সাথে ইরানের সাথে রাশিয়ার যে ধরনের সম্পর্ক, চিন্তা করেন যুদ্ধকালীন সম্পর্ক এবং অস্ত্র দিয়ে সাহায্য, এবং বিশেষ করে ড্রোন টেকনোলজি যে সাহায্য করেছে, এটা কিন্তু ভুলার না। এবং তার প্রতিদান কিভাবে দিবে রাশিয়া এবং বর্তমান প্রেক্ষিতে কিভাবে এগিয়ে আসছে, এটা আমার মনে হয় যে একটু চিন্তা করার বিষয়। অনেক ধন্যবাদ স্যার। সম্ভাবনার কি কোনো জায়গা দেখেন স্যার? যদিও হার জিতের আমরা প্রশ্ন নাই, আমরা চাই যুদ্ধ বন্ধের, কোনো ন্যূনতম সম্ভাবনা দেখেন কিনা এক কথা একটু বলুন। আমি দেখছি, আমরা আশাবাদী বিশ্ব বিবেকে চাপ আসবে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধ্য করা হতে পারে। তার ইনার ক্যাবিনেটে এমনও লোক রয়েছে যারা আমেরিকার অর্থনীতির ব্যাপারে শঙ্কিত। আমেরিকার জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে ইরানের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়া এবং সারা বিশ্বে ইনফ্লেশন রাইজ করা, এটাই সবচেয়ে বড় চাপ। কিন্তু সেটা হতে হলে ইরানকে যথেষ্ট মানে শক্তিশালী আঘাত হানতে হবে ইসরায়েলের উপরে। এতখানি আঘাত হানতে হবে যেন ইসরায়েল প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পায় যে হাজার হাজার ইহুদিরা ইসরায়েল ছেড়ে পালাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার এম শাহিদুজ্জামান আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা আলোচনা করলাম যুদ্ধ হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি বুঝতে চাই, কিন্তু আমরা শান্তিকামী মানুষ, কোনোভাবেই আমরা চাই না যুদ্ধ এগিয়ে যাক। যুদ্ধ নয়, শান্তি চাই, এবং সেই শান্তি বজায় থাকুক পৃথিবীতে, শান্তি আসুক বাংলাদেশে, এবং কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আমরা যে যার জায়গা থেকে আসুন একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।